তৃণমূলের গোপন এজেন্ডার ভণ্ডামি ফাঁস হবে। তাই আপনাদের শোনার ধৈর্য আছে তো? কাদের শোনার ধৈর্য আছে একটু হাত তুলুন তো। মায়েরা শুনবেন তো? পেছন দিকে যারা দাঁড়িয়ে আছেন শুনবেন তো? সাইডে যারা আছে, এত লোকের চাপ। আমি যখন আসছিলাম আমাদের এটা ভোজের হাটে করার ইচ্ছে ছিল, কিন্তু সবই বুঝতে পারছেন তো, আজকে নাকি ভোজরাট মাঠে একটা খেলা দিয়েছে, খেলা টেলা কিচ্ছু হয়নি, ইচ্ছা করে আটকাবো। চলো, কোনো সমস্যা নেই, মাঠ আমাদের রেডি আছে, তাই না? মাঠও রেডি আর প্লেয়াররাও রেডি আছে একদম, সব প্লেয়ার একদম। আর দর্শক বলতে লাগবে বিনা বিরিয়ানির প্যাকেট, তেল খরচ, রোজ কোনো কিছুর ব্যাপার নাই, শুধু একবার কানে চলে যাওয়া যে খাম চিহ্ন ডাক দিয়েছে। আমি সর্বপ্রথম কৃতজ্ঞ জানাবো, ধন্যবাদ জ্ঞাপন করব ভাঙড়ের আপামার জনসাধারণের কাছে, যে আপনি আমার নামে চারিদিকে জয়ধ্বনি হচ্ছে, আমার নামে চর্চা হচ্ছে, আমাকে দেখার জন্য যে বললো রাত 1:30 পর্যন্ত লোক অপেক্ষা করছে। শুধু তাই নয়, গতকালকে যেখানে গিয়েছিলাম ওখানে মায়েরা ঘুমাচ্ছিল, তার ছেলে গিয়ে ডেকেছে, এ ভাইজান এসছে ওঠো। মা আমার ঘুম ছেড়ে উঠে রাস্তায় চলে এসেছে। কিন্তু এই যে সম্মান আমি পাচ্ছি, এই যে পরিস্থিতি আমার হয়েছে, বাংলায় কেন বাংলার বাইরের মানুষ নওশাদকে রাজনৈতিক নেতা হিসাবে চিনেছে, তার একমাত্র মাধ্যম হচ্ছে ভাঙড়। ভাঙড় 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 যদি আমাকে জিতিয়ে না পাঠাতো, তাহলে এত দ্রুততার সাথে হয়তো রাজনৈতিক নেতা হিসাবে আমাকে পরিগণিত হতাম না আমি, বা চর্চাতেও আসতাম না হয়তো। আমি তার সাথে একটু, যেমন এটা খুশির খবর, তার সাথে আমি একটা জিনিস দুঃখিত। আমি আপনাদেরকে একটা দায়িত্ব নিয়ে বলতে পারি, আমার এখানে অঞ্চলে নেতৃত্বরা আছেন, বিভিন্ন নেতৃত্বরা আছেন। আজকে আমাকে দুপুরের পর থেকে ভাঙড়ের প্রচুর শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ ফোন করেছেন, মেসেজ করেছেন যে ভাইজান আপনাদের তো যদি ডিজে বাজিয়ে হই হই করে, তাহলে অন্যদের থেকে আপনি কেন, কিভাবে ডিফারেন্স? আমি দুঃখিত, ব্যথিত, আমি দুঃখিত, ব্যথিত যে আপনারা ডিজের আওয়াজে কিছুটা হলেও অস্বস্তি ফিল করেছেন। তার জন্য আমি মঞ্চ থেকে আপনাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি, এবং আমার অঞ্চল নেতৃত্বরা এটাও জানতো না, কারণ আমাদের নির্দেশ অঞ্চল নেতৃত্বদের কাছে দিয়ে আছে, কোন একটা বুথ থেকে এই ধরনের কার্যকলাপ করেছে। তবে আমি মঞ্চের নেতৃত্ব আমার যারা আছে তাদের বলবো, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে যে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ভাঙড়ের, তারা যখন আমাদেরকে ফলো করছে, এটা আমাদের জন্য উপরি পাওনা যে তারা আমাদেরকে ফলো করছে। সুতরাং তারা শুধু নয়, আমার ফুরফুরা শরীফ থেকে আমাদেরকে যায় সব সময় ফলো করে, তার নামটা কি বলুন তো? তিনিও ফোন করে, তিনিও যোগাযোগ করিয়ে তাড়া দিয়েছে আমাকে। তাই অনুরোধ করব আমি যে এই ডিজে বাজানো থেকে আমরা সম্পূর্ণরূপে ডিজেকে আমরা পরিত্যাগ করব, আপনাদেরকে আমি কথা দিচ্ছি। আর ডিজে বাজানো আইনত নিষিদ্ধ। তাই অঞ্চল নেতৃত্ব যারা আছেন তাদেরকে বলবো, আপনার লিডার উঠে প্রকাশ্য মঞ্চে ক্ষমা চাইছে, মানে আপনাদেরকেও দেখতে হবে যে আপনাদের লিডারকে দ্বিতীয়বার না ক্ষমা চাইতে হয়, এটা মাথায় রাখবেন। এটা আপনার অঞ্চল নেতৃত্বদের উদ্দেশ্যে আমি বললাম। আমি গুটি কয়েক গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো আপনাদের সামনে, তার জবাব যেগুলো দিতে চাইবো ভেবেছিলাম
সেই জবাব ব্যাটে লিখলে বলো না। बैठो बैठो जगह इनको बैठने के लिए बोलो एक आदमी बैठे গুটি কয়েক কথা বলবো তার মধ্যে বেশ কিছু কথা আমাদের শামীমদা আমাদের বিকাশ স্যার আমাদের নেতৃত্বরা বলে দিয়েছেন। তারপরেও আমি বলছি আমার সিকিউরিটি নিয়ে অনেকের জ্বালা, আমি আপনাদের কথা দিচ্ছি আমি সিকিউরিটি ছাড়া 2.5 বছর এমএলএ ছিলাম, আমার সিকিউরিটি লাগেনি। 15ই আগস্ট পতাকা তুলতে দেবে না বলেছিল ভাঙড় 1 নম্বর ব্লকের প্রাণগঞ্জ অঞ্চলে, তখন আমি নিমকড়িয়াতে ছিলাম। নিমকড়িয়ার আমার সাথে শয়ে শয়ে মানুষ বলেছিল ভাইজান আপনার সাথে আমি পতাকা তুলতে যাব। আমি তাদেরকে বলেছিলাম আমার এই সোনপুর ব্রিজ নয়, ভাঙড় কলেজ মাঠের ব্রিজ অর্থাৎ 2 নম্বর ব্লক যেন না পার হয় আমার গাড়ির সাথে, আমি একাই যাব, জাতীয় পতাকা তুলবো, কার সাহস আছে আটকাই আমি দেখবো। একা গিয়েছিলাম, ওখানে যাওয়ার পরে নেতৃত্বরা এসেছিল, সেখানে আমি জাতীয় পতাকা বাঁশ পুঁতে জাতীয় পতাকা ওখানে উত্তোলন করেছিলাম। সেই সাহস নিয়ে আমি ঘুরি, কিন্তু প্রশ্নটা নয় নওশাদ সিদ্দিকী সিকিউরিটি নিয়ে ঘুরলে অমিত শাহ সিকিউরিটি হয়ে যায় না। আমি আজকে এখান থেকে একটা চ্যালেঞ্জ আমিও করছি, নওশাদ সিদ্দিকী সিকিউরিটি ছেড়ে দেবে, রাজ্যের সিকিউরিটিও লাগবে না, অন্তত উনি এটা ঘোষণা করুক দিল্লিতে যখন উনি এমপি হয়ে যান ফ্লাইট থেকে নামে সিআইএসএফরা তাকে মেন গেট অব্দি ছেড়ে দেয়, তারপরে মেন গেট থেকে পার্লামেন্ট থেকে তার বাসভবন বা উনি যেখানে থাকেন সেইখানে তিনি দিল্লি পুলিশের কোনো সহযোগিতা নেবে না তথা অমিত শাহর পুলিশের কোনো সহযোগিতা নেবে না। এই এগ্রিমেন্টে আসুক, আজকে এগ্রিমেন্ট করলে সকালে এগ্রিমেন্ট করবে, 1 ঘন্টার মধ্যে আমি আমার নিরাপত্তা রক্ষী ছেড়ে দেবো। আসছে দিল্লি পুলিশ কার আন্ডারে থাকে? অমিত শাহজির আন্ডারে থাকে, সিআইএসএফ অমিত শাহজির আন্ডারে থাকে। আমি কেমন ভাবে পেয়েছি, একাধিকবার চিঠি করেছি রাজ্য সরকারকে, অ্যাজ অ্যান এমএলএ যে সিকিউরিটি প্রোভাইড পাওয়ার দরকার মুখ্যমন্ত্রী সে সিকিউরিটি আমাকে দেয়নি, সিকিউরিটি আমাকে দেয়নি। তারপরে স্পিকার স্যারকে করেছি চিঠি, তারপরে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীকে করেছি, কেউ আমার ডাকে সাড়া দেয়নি। আমাদের আইনজীবী শামীম ফিরদাউসদার সাথে আলোচনা করে সেই 5 টাকার পেনের খোঁচা দিয়ে আজকে সিকিউরিটি পেয়েছে। এর খোঁচাতে পেয়েছি, কারো ডানে আমি পাইনি, এতটুকু মাথায় রাখবেন। তাহলে আমাকে চ্যালেঞ্জ করে গিয়েছিল সিকিউরিটি ছাড়ার কথা, আর আমি চ্যালেঞ্জ করছি আমি সিকিউরিটি ছেড়ে দেব, কোনো সিকিউরিটি নেব না। কিন্তু দিল্লিতে যখন যাবে, অসমে যখন ভোট প্রচারে যাবে, উত্তরপ্রদেশে যখন মন্দিরে পুজো দিতে যায় বা যেখানেই যাক না কেন সেখানে বিজেপির, ওদের ভাষায় বিজেপির পুলিশকে নেবে না সহযোগিতার জন্য, এটা তাকে বলতে হবে। নিজের বেলায় হাঁটি হাঁটি আর পরের বেলায় দাঁত কাপাটি, সেই হয়ে গেছে এর অবস্থা। নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে তো বলতে হবে, বলার তো জায়গা খুঁজে পাচ্ছে না ভাই, বলার জায়গা খুঁজে পেলে তো বলবে, সে খুঁজে পাচ্ছে না জায়গা। সাদা জামা, যদিও 1-2 দাগ, তাও ভাঙড়ের মানুষের ফুল ছুঁয়েছে, ফুলের দাগ, অন্য কিছু না। তাই আমার নামে মিথ্যাচার করতেন। কি বলছেন তিনি? এসআইআর যখন হচ্ছিল কোথায় ছিল? আমি এই জায়গা থেকে বলতে চাই, হয় আপনি বলুন আপনার কথাটা ভুল হয়েছে। আপনি ঘোষণা দিয়েছিলেন মিডিয়ার সামনে বসে, একটা পশ্চিম বাংলার বৈধ ভোটারের নাম যদি কাটা যায় 1 লক্ষ মানুষকে নিয়ে দিল্লির নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করব। পশ্চিম বাংলার 27 লক্ষ মানুষের নাম কাটা গিয়েছে, আপনি কত মানুষকে নিয়ে গিয়ে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করেছেন? এর জবাবটাও ভাঙড়ের মানুষ জানতে চাইছে। বুঝতে পারছেন? যখন মমতা ব্যানার্জি নাটক করছিল আমার লাশের উপর এসআইআর হবে, তখন নওশাদ সিদ্দিকী তখন সুপ্রিম কোর্টে চলে গিয়েছিল এই এসআইআর এর হাত থেকে আপনাকে বাঁচানোর জন্য। আজকে ভাঙড়ের মানুষের নিভে গেছে কেন বলো তো? না, আজকে চার্জ কম আছে। কারিমুল, চার্জ ভালো দিওনি নাকি? হ্যাঁ আসাদুল,
তো চার্জ নেই কেন তোমার লোকেদের? ভাঙড়ের মানুষের চার্জ না থাকলে হবে না। ভাঙড়ে এমন চার্জ দিয়েছে রাজ্যকে, দিকে দিকে ভাঙড় 2 তৈরি করবে বলছে। আপনাদের বলি, আমি চ্যালেঞ্জ করছি, মমতা ব্যানার্জির করা মামলা নাম্বার আর নওশাদ সিদ্দিকীর করা মামলা নাম্বার দেখবেন আমার 68,938/2025 সুপ্রিম কোর্টে আমি মামলা করেছি এসআইআর নিয়ে। আর মমতা ব্যানার্জি 2025 সালে করেনি, 2026-এ এসে করেছে। তিনি সব ঘেটে ঘ করে দিয়েছে, ধরা পড়ে যাবে, সেই জন্য উনি বাঁচার জন্য হচ্ছে। বন্ধুগণ, গতকালকে এসে, এই গতকালকেই তো নাকি, আমি তো ছিলাম না, গতকালকে এসে অনেক কথা বলেছে। আরাবুল ইসলামকে কেন দলে নিয়েছে, ওনার বুক ফেটে একদম আঁকে কাল হয়ে যাচ্ছে। সত্যি কেন নিয়েছে? আমি যদি স্টেজ থেকে প্রশ্ন করি, করতেই হয়, নন্দীগ্রামের বর্তমান তৃণমূলের যিনি প্রার্থী, তার নামে মুসলমানদেরকে খুন করেছে এই অভিযোগ আছে। সে তখন বিজেপিতে ছিল, এই খুনের মামলা চলছে তার নামে। সকাল পর্যন্ত সে বিজেপির নেতা ছিল, আর দুপুরের পরে তৃণমূলের নেতা হয়ে তাকে নন্দীগ্রামের প্রার্থী কোন মুখে করলো, যে মুখে আরাবুল ইসলাম সাহেবকে নিয়ে সমালোচনা করছে। শুধু তাই নয়, 294টার মধ্যে একাধিক প্রার্থী আছে যারা বিজেপি থেকে এসেছে। তারপর এখন কথা তাহলে কি নিয়ে বলছে? আরাবুল ইসলাম সাহেব একবারে নিয়ে নিইনি, ভাঙড়ের মানুষকে আর একবার জানাতে চায়, আমার যে 3 ভাই খুন হয়েছে তাদের পরিবারের কনসার্ন নিয়েছি। এটা আরাবুল সাহেবকে বলেছিলাম, যদি তারা ক্ষমার নজরে দেখে তারপরে আলোচনার টেবিলে বসা হবে, তার আগে আমরা বসবো না। আমাদের কর্মীরাই আমাদের সম্পদ, কর্মীর পরিবার যদি ছাড় দেয় আলোচনা হবে। আলোচনা করেছি, তাদের পরিবার এগ্রি হয়েছে, আরাবুল ইসলাম সাহেবকে ক্ষমার নজরে দেখেছে। তারপরে আমরা যুক্ত করেছি, তাই নয়, আমাদের অঞ্চল নেতৃত্বদের মাধ্যমে বুথের নেতৃত্বদের সাথে আলোচনা করেছি যে আমরা নিতে চাই, এই শর্ত দিয়েছি, তোমরা যদি বলো তারপরে আলোচনার টেবিলে বসবো। এরা কনসার্ন দিয়েছে বলি তারপরে নিয়েছি। যেদিন হাকিমুল সাহেব জয়েন্ট করলেন, তৃণমূলের বন্ধুরা কারিমুল, ওহিদুল, আসাদুল্লের জন্য ওদের দরদ উঠলে উঠলো, বুঝতে পারছেন না? কিন্তু এতটুকু মনে রাখবেন, হাকিমুল সাহেব জয়েন্ট করেছেন আসাদুলদের হাত থেকে পতাকা নিয়ে, আমার অঞ্চল নেতৃত্বের হাত থেকে পতাকা নিয়ে। আমি এবার আসল কাজে আসা যাক। এসে কি বলছে, 35,000 না কত ঘর দিয়ে দেবো, 50,000 ঘর দেবে বলেছে। আমি চাই তো এটাই হোক। ভাঙড়ে একটাও না কাঁচা বাড়ি থাকে, ভাঙড়ের একটাও রাস্তা না কাঁচা থাকে, ভাঙড়ে বোমের আওয়াজ না হয়, ভাঙড়ের অলিতে গলিতে লাইট হবে, ভাঙড়ের অলিতে গলিতে সিসিটিভি বসবে, ভাঙড়ের মায়েরা বাপেরা নিরাপদে থাকবে, ভাঙড় থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বাস চলবে, ভাঙড়ে শিয়ালদা থেকে ভাঙড়ে রেল যাবে, ভাঙড় উন্নততর হবে, ভাঙড়ে লেদার কমপ্লেক্সে ভাঙড়ের ভূমিপুত্রদের জন্য সংরক্ষণ হবে, ভাঙড়ে স্পোর্টস কমপ্লেক্স হবে, ভাঙড়ে মহিলাদের জন্য কলেজ হবে, ভাঙড়ের সার্বিক এটা আমরা চাই। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, একটা বড় চক্রান্ত চলছে। সেক্টর 5 অবধি হয়েছে জানেন তো, সেক্টর 6, 7, 8 করার পরিকল্পনা চলছে। রাজারহাটিয়ায় নিউ টাউনে শর্ট লেগার জায়গা নাই, সেক্টর 6, 7, 8 করার পরিকল্পনা করেছে ভাঙড়কে। ও একদিন বক্তব্য দিতে দিতে মুখ ফসকে একটা কথা বলে ফেলেছে, সৃষ্টিকর্তা যেটা করে ভালোর জন্যই করে। কি বলেছিল খেয়াল আছে? MKD এর আন্ডারে এনে দেবো, নর্থ ক্যালকাটা ডেভেলপমেন্ট অথরিটি। ছোটখাটো বিষয় নয়, তখন আর চাষ জমি থাকবে না। কেন আমি বলছি দেখুন, আমি দেখুন প্রমাণ ছাড়া কথা বলি না। যখন কলকাতা পুলিশের আন্ডারে ভাঙড়কে আনতে চাইছিল, ওই সময় বিধানসভার মধ্যে দাঁড়িয়ে রাজ্যের নগরায়ণ মন্ত্রীকে আমি প্রশ্ন করেছিলাম, শুধু পুলিশের
ডান্ডা খাওয়ালে হবে না। কলকাতা কর্পোরেশনের মধ্যে কবে অন্তর্ভুক্ত আপনাদের করার কি কোনো পরিকল্পনা আছে সে কথা বলুন। তখন আমাকে উত্তর দিয়েছিল যেখানে নাকি চাষবাস হয় অর্থাৎ গ্রাম্য পরিবেশ সেখানে কর্পোরেশনের আন্ডারে আনা যায় না। এই উত্তরটা লিখিত আছে বিধানসভার মধ্যে। বিধানসভা লাইভ যদি টিভি চলতো তাহলে নওশাদ সিদ্দিকীকে আজকে এখানে প্রোগ্রাম করতে লাগতো না। এর পরিবর্তে এখন বাম বা এসএফ এর যেখানে প্রার্থী হয়েছে সেখানে প্রোগ্রাম করতাম। বিগত 5 বছর ধরে আপনার ভাঙড়ের মানুষের জন্য শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বাসরুট হসপিটাল থেকে শুরু করে হিমঘরের জন্য যে আন্দোলন করেছে বিধানসভার মধ্যে সেইগুলো টিভির আকারে যদি এলসিডি লাগিয়ে দেখালে আমি আমার ভোটটা পেয়ে যেতাম। কিন্তু দুর্ভাগ্য লাইভ চলে না। তারপরে বলছি মন্ত্রী মহাশয়কে প্রশ্ন করেছিলাম, মন্ত্রী মহাশয় উত্তর দিয়েছিল যেখানে গ্রাম্য পরিবেশ থাকে সেখানে কর্পোরেশনের আন্ডারে হয় না। তাহলে মাথাটা কোথায় মেরেছে? এনকেডিআর আন্ডারে ঢুকাবে প্রথমে, এনকেডিআর আন্ডারে ঢুকানোর পরে ওই রাতারাতি হিটকো জমি দখল করবে। যেরকম একটা রাতে 250 বিঘা জমি, বাস্তু জমি, কৃষিজ জমি ব্যক্তি মালিকানা থাকার পরেও 250 বিঘা জমি রাজারহাট নিউ টাউন থেকে বেদখল হয়ে গেল, অর্থাৎ হিটকো দখল করে নিল, তার নামে কাগজ তুলে নিল। তো আগামী দিনে এই ভাঙড়ের মানুষকে এইভাবে শোষণ করার জন্য 50,000 বাড়ি টোপ দেওয়া হচ্ছে, যাতে করে ওরা জান ভাবছে যে 50,000 মানুষ যদি আমাদেরকে 2টো করে ভোট দেয় 1 লাখ ভোট পাবো, তাদের জনপ্রতিনিধি হয়ে যাবে। আগামী দিনে ভাঙড়ের জমি নিয়ে সেক্টর 6, 7, 8 তৈরি করব, অথবা এখানে ইন্ডাস্ট্রি বানাবো এবং সাথে সাথে এয়ারপোর্ট করব। এই সমস্ত জায়গাগুলোকে বল্লু চাঁদে ভেঙে দখল নেব। তখন জনপ্রতিনিধি নওশাদ সিদ্দিকী থাকবে না, বুক ছিটিয়ে লড়াই করার মতো কেউ থাকবে না। এই ধান্দাকে সামনে রেখে 50,000 বাড়ি দেওয়ার গল্প শুনিয়েছে। আর আপনাদের বলবো ওয়াকাফ থেকে শুরু করে, ওবিসি থেকে শুরু করে, ফেক এসটিএসসি সার্টিফিকেট বাতিল থেকে শুরু করে এই এসআইআর পর্যন্ত বিপদে আপদে এই নওশাদ সিদ্দিকী সংযুক্ত মোর্চার বিধায়ক যেভাবে লড়াই আপনার জমি, আপনার পিতার বাসস্থান, আপনার কবরস্থান, আপনার মন্দির, আপনার মসজিদ, আপনার বাসস্থান সুরক্ষিত রাখা দরকার। তাহলে আপনাদের বলবো অন্য কোনো জায়গায় ভোট দেওয়ার দরকার নয়। আগামী 29 এপ্রিল ইভিএম মেশিনের 5 নম্বর বুতাম টিপে বামেদের সমর্থনে আমি দাঁড়িয়েছি। আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করার আমি কথা দিয়ে যাচ্ছি। যেভাবে বলেছিলাম যে ভাঙড়ের মানুষের ইচ্ছার বাইরে 1 কোদাল মাটি এয়ারপোর্টের জন্য ফেলতে দেব না, 1 কোদাল মাটি এয়ারপোর্টের জন্য তুলতে দেব না। আজকেও কথা দিচ্ছি বিধায়ক করে আমাকে পাঠান, আমি আপনাদের সামনে দাঁড়িয়ে যতই বিপদ আপদ আসুক না কেন প্রথম আমি বুক চিতিয়ে লড়াই করব। আগে আমাকে পার করতে হবে, তারপরে আপনাদের কাছে আসবে। বুঝতে পারছেন প্ল্যানটা কোথায়? ইঁদুর ধরা কল দেখেছেন তো নাকি? কি করে ভালো ভালো খাবার দিয়ে রাখে না, ঢুকে যাওয়ার পরে কি হয়? 50,000 বাড়িটা হচ্ছে ইঁদুর ধরা কল। মাথায় রাখবেন মা, বড় একটা চক্রান্ত হচ্ছে এটা। দেখুন আমি জিতে হারার জন্য বলছি না, আমি এমএলএ হয়ে লসে রান করছি, আমি এমএলএ হয়ে লসে রান করছি। খারাপ ভাষায় নেবেন না বিষয়টা, যেটা বলবো এক্ষুনি একটা কথা। আমার কত স্টেমিনা আছে আপনারা বুঝতে পেরেছেন তো? সকাল 6টায় বেরিয়ে রাত 1:30 পর্যন্ত প্রোগ্রাম করা ছেলে আমি, বুঝতে পেরেছেন? শুধু তাই নয়, আর একটা কথা বলি, জানেন না ওটা বলা যাবে না, এখানে অসুবিধা হবে, ঠিক জায়গায় চলে যাবে, অসুবিধা হবে। যাক, তাহলে সকাল 6টায় বার হয়ে রাত 1:30 পর্যন্ত প্রোগ্রাম করি আমি। তাহলে দিনে যদি আমি জলসা করি, খান 5 জলসা তো এমনি করতে পারবো ভাই। হ্যাঁ, বড় ভাইজান সানাউল্লাহ ভাই, জুনায়েদ ভাই, সওবান ভাই, আব্দুল কাদের ভাই, সাফিরি ভাইজান, তাহাবিব ভাইজান যেরকম সুন্দর করে ধর্মীয় বায়ান দিতে পারে, হয়তো আমি অতটা ভালো দিতে পারবো না, কিন্তু যতটুকু জ্ঞান আছে খুব একটা তাদের কাছ থেকে পিছিয়েও পড়বো না ভাই। দিনে তো 5টা করতে পারতাম, তাহলে দিনে আমার ইনকাম কত হতো না জানা না? এবার তোমরা বুঝে না হিসাব করে, সব ছেড়ে এখানে এসেছি মানে আমি লসে রান করছি। কিন্তু এ কথা বলার কারণ আপনাদের বলছে এই জন্যই যে একটা বড় টার্গেট রেখেছে ভোগালী 1 এয়ারপোর্ট করা।
কেন এখন করতে পারছে না এয়ারপোর্ট? ও জানে নওশাদ সিদ্দিকী আছে। আজকে 250 বিঘা জমি হিটকো দখল করে নিল, হিটকোর নামে কাগজ তুলে দিল। ওখানকার বিধায়ক কোনো কথা বলেনি, কারণ হিটকো রাজ্য সরকারের আন্ডারে, রাজ্য সরকার পরিচালনা করছে তৃণমূল, আর রাজারহাটের বিধায়ক তৃণমূলের, তাই তার সরকারের বিরুদ্ধে কথা বলতে পারেনি। কিন্তু এখানকার বিধায়ক আছে নওশাদ সিদ্দিকী, সংযুক্ত মোর্চার বিধায়ক, অত সহজ নয় টেন্ডি বেন্ডি করলে ছেড়ে কথা বলবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, দাঁত থাকতে বলে দাঁতের মায়া বুঝতে হবে, একটু বোঝার চেষ্টা করবেন। 77টা কি হলো ভাই? উল্টে গেছে। আচ্ছা আচ্ছা, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, এইদিকে তাকাও, এইদিকে তাকাও। এই যাদের অসুবিধা হচ্ছে না বাইরে একটু ঘোরো, একটু জানে একটু চাপা খেয়ে আসো, অন্যজন বাইরে দাঁড়িয়ে আছে, সুযোগ দাও তাদের। হাফ টাইম দেবে, একটু বোঝার চেষ্টা করো। 77টা বিজেপির বিধায়ক আছে, কোনো কথা নাই। শুভেন্দু অধিকারী যেখানকার থেকে কন্টেস্ট করছে, সেখানে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি বা স্টাররা সেইভাবে প্রচার করছে না। এক ভাঙড়ের বিধায়ককে ডিস্টার্ব কেন করা হচ্ছে বোঝার চেষ্টা করবেন। এক সংযুক্ত মোর্চার বিধায়ক ওদের সব ভণ্ডামি ফাঁস করে দিচ্ছে, পর্দা ফাঁস করে দিচ্ছে, ওই জন্য কে আটকাতে হবে। গোপনে সেটিং করছিল, সেটি এখন প্রকাশ্যে চলে এসেছে। জয়ন্ত গায়েন মহাশয় ভাঙড়ের বিজেপির পক্ষ থেকে দাঁড়িয়েছে, রাতের অন্ধকারে নয়, দিনের বেলায় সেটিং করতে গিয়েছিল। যখন ছবিটা পাবলিক হয়ে গেছে, তখন কি বলছে আপনাদের? যেটা সৌজন্য সাক্ষাৎ, সৌজন্য সাক্ষাৎ নয়, সৌজন্য সাক্ষাৎ আমরাও জানি। 2021-এর নির্বাচনের সময় একটা পোলিং স্টেশনে সৌমি হাতি মহাশয়া বিজেপির প্রার্থী, তার সাথে আমার দেখা হয়েছিল। তিনি আমাকে বললেন, ভাই কেমন আছেন? আমি বললাম, আমি ভালো আছি দিদি, আপনি কেমন আছেন? প্রকাশ্য সেটা ছিল, দিনের আলোর সামনে রাস্তার উপরে, দরজা বন্ধ করে, গুজগুজটা নয়। কেন তারা বিজেপি তৃণমূল কেন ভাত পাচ্ছে? কেন আপনাকে আটকাতে চাইছে? এক জায়গায় কেন বসছে? এয়ারপোর্ট কারা তৈরি করে? সেন্ট্রাল গভর্নমেন্ট। জায়গা কে দেয়? রাজ্য সরকার দেয়। তো সেন্ট্রাল গভর্নমেন্ট এয়ারপোর্ট তৈরি করতে চাইছে, রাজ্য সরকার জমি দিতে পারছে না, মধ্যখানে বাধা হয়ে কে দাঁড়িয়েছে? নওশাদ। বুঝতে পারছেন কি বলছি? নওশাদ। তাহলে নওশাদকে কি করতে হবে? ওকে সরাতে হবে। সরানোর মাধ্যম 2-3টে হতে পারে। না প্রাণী মেরে দাও হতে পারে একটা, অথবা অথবা কি হতে পারে? হারিয়ে দাও। এবার প্রাণে মারা, হারানো অনেক বিষয় আপনাদের হাতে। এখন হারানো জিতানোর ক্ষমতা আপনাদের হাতে আছে। তবে নওশাদ সিদ্দিকীকে হারালে নওশাদ সিদ্দিকী হারিয়ে যাবে এরকম ব্যাপার নয়, এটুকু মাথায় রাখবেন। যে ওকে হারালো, হারিয়ে গেলে এটা ব্যাপার নয়। যে স্বমহিমায় আছি ওই স্বমহিমায় থাকবো। জন্ম থেকে 28 বছর পর্যন্ত বিনা এমএলএতে ছিলাম, বাকি জীবনটা বিনা এমএলএতে থাকতে অসুবিধা হবে না। কিন্তু এতটুকু মাথায় রাখবেন, নওশাদকে হারাবার চক্রান্তটা অনেক গভীর চক্রান্ত, আরএসএস এর চক্রান্ত, মোদির চক্রান্ত, তৃণমূলের চক্রান্ত। এখানে ওরা আইন করে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থানের জায়গা কেড়ে নিতে চাইছে। আর এই নওশাদ সিদ্দিকী শামীম দাদের সহযোগিতা নিয়ে, আইনি সহযোগিতা নিয়ে মোদির আইনকে সুপ্রিম কোর্টে আইনের মাধ্যমে আটকে রাখছে। বুঝতে পারছেন লড়াইটা কোথায়? এই আমার আদিবাসী সমাজের মানুষ আছেন, বাপিসরের অধ্যাপক। নওশাদকে কেন আটকাচ্ছে? মমতা ব্যানার্জি ফেক সার্টিফিকেট দিয়ে আদিবাসীদের অধিকার কেড়ে নিচ্ছে। নওশাদ সিদ্দিকীদের চুপ থাকতে পারবে না। আমার সামনে আদিবাসীর অধিকার কেড়ে নিচ্ছে, আমি চুপ থাকতে পারবো না। আমি প্রতিবাদ করছি, আমি হুঙ্কার দিচ্ছি, বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মন্ত্রীদের চুপ করিয়ে দিচ্ছি। এরপরে 10 মিনিট বক্তব্য দেবো, অসুবিধা নেই তো কারণ?